আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ডি অ্যামোনিয়াম ফসফেট সার কৃষকরা যাতে সহজেই পান তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফ্রান্সের এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারদের দ্বিপাক্ষিক চুক্তি এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা আরও নিবিড় করার আহ্বান জানিয়েছেন। হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। উপকূলবর্তী অঞ্চলের খনিজ ব্লকের নিলাম প্রক্রিয়া আজ থেকে শুরু হবে। মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, গাজা ভূখণ্ডে যাতে সংঘর্ষ বিরতি কার্যকর করা যায় তার জন্য যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, কাতার এবং ইসরায়েলের মতো আঞ্চলিক শক্তির সঙ্গে একযোগে কাজ করবে। আসছি বিস্তারিত খবরে। ডি অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সারের দ্রুত সরবরাহ নিশ্চিত করতে এবং কৃষকরা যাতে সহজেই এই সার পান তার জন্য কেন্দ্রীয় সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার, রেল এবং সার কোম্পানিগুলির সঙ্গে সমন্বয় সাধন করা হচ্ছে। বিশ্বজুড়ে সমস্যা সত্ত্বেও 2024-25 রবি মরশুমে অক্টোবর এবং নভেম্বর মাসে 17 লক্ষ টনের বেশি ডিএপি বিভিন্ন বন্দরে নিয়ে আসা হয়েছে। এছাড়াও প্রায় 6,50,000 টন সার দেশে উৎপাদিত হয়। এই সার রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। সরকারের উদ্যোগেই চলতি বছরে রবি মরশুমে মোট 34,81,000 মেট্রিক টন ডিএপি, 55 লক্ষ মেট্রিক টনের বেশি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং সালফার এনপিকেএস সার সরবরাহ করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল ফ্রান্সের এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা আরও নিবিড় করার আহ্বান জানিয়েছেন। তিনি জলবায়ু পরিবর্তনের মতো আন্তর্জাতিক সমস্যার সমাধান এবং সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। নতুন দিল্লিতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি বৈদেশিক বাণিজ্য কমিশনারদের বার্ষিক সম্মেলনে শ্রী গোয়েল ভাষণ দিচ্ছিলেন। 2024 সালে ভারত এবং ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $1,500 কোটি পৌঁছেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত প্যান 2.0 প্রকল্পটি উন্নত ই-গভর্নেন্সের মাধ্যমে করদাতা নিবন্ধন ব্যবস্থাপনার আধুনিকীকরণের একটি রূপান্তরমূলক উদ্যোগ বলে অর্থমন্ত্রক জানিয়েছে। এই প্রকল্পটি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর প্যান এবং কর সংগ্রহের অ্যাকাউন্ট নম্বর ট্যান এর পরিচালন প্রক্রিয়াকে আরও ব্যবহারকারী বান্ধব এবং কার্যকরী করার জন্য নিয়ে আসা হয়েছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন এবং কাগজবিহীন একটি প্রক্রিয়া হিসেবে এটি আত্মপ্রকাশ করছে। মন্ত্রক আরও জানিয়েছে, বিনামূল্যে ই প্যান পরিষেবা এবং সরলীকৃত আপডেটের সঙ্গে করদাতাদের জন্য সামগ্রিক ব্যবস্থাপনাটি অত্যন্ত সহজ করে তোলা হয়েছে। তবে প্যান কার্ডে সংশোধন বা আপডেটের প্রয়োজন ছাড়া কোনো প্যান কার্ড জারি করা হবে না। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, দেশজুড়ে প্রায় 59,000 ওয়াকফ সম্পত্তি দখল করা হয়েছে। লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সংক্রান্ত আইনের ধারা অনুযায়ী রাজ্য ওয়াকফ বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের ওয়াকফ সম্পত্তি দখলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। এই আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি বিক্রি, উপহার হিসেবে প্রদান, বন্ধক বা হস্তান্তর করা যায় না। এ সংক্রান্ত বিভিন্ন অভিযোগের নিষ্পত্তির জন্য সেগুলি রাজ্য ওয়াকফ বোর্ড এবং রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে কোনো বড় ধরনের জঙ্গি আক্রমণ প্রতিহত করতে জম্মু শহরে একটি স্থায়ী এনএসজি হাব তৈরি করেছে। জরুরি পরিস্থিতির উদ্ভব হলে খুব অল্প সময়ের মধ্যেই এর ফলে কাজ করা যাবে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী গতকাল নতুন দিল্লিতে বাল্য বিবাহ মুক্ত ভারত শীর্ষক জাতীয় অভিযানের সূচনা করেন। এই কর্মসূচির মূল লক্ষ্য ভারতকে বাল্যবিবাহ মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। মন্ত্রী বলেন, বাল্যবিবাহ বন্ধ করাই সকলের লক্ষ্য, আর তাই সকলে এই উদ্যোগটিকে সফল করার জন্য সমবেত হয়েছেন। অনুষ্ঠানে বাল্যবিবাহ মুক্ত ভারত পোর্টালেরও উদ্বোধন করা হয়। সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং এ ধরনের ঘটনা সম্পর্কে তথ্য দিতে এটি প্ল্যাটফর্মের কাজ করবে। কেন্দ্রীয় সরকার পিএম পোষণ মিড ডে মিল প্রকল্পে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য খাওয়ার খরচের বরাদ্দ বৃদ্ধি করেছে। শিক্ষা মন্ত্রক থেকে জারি করা এক নির্দেশিকায় বালবাটিকা ও প্রাথমিক স্তরের পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু খরচের বরাদ্দ বৃদ্ধি করে 6 টাকা 19 পয়সা এবং উচ্চ প্রাথমিক পড়ুয়াদের জন্য 9 টাকা 29 পয়সা করা হয়েছে। 1 ডিসেম্বর থেকে এই বর্ধিত হার কার্যকর হবে। এর মধ্যে 90% অর্থ দেবে কেন্দ্র, বাকিটা রাজ্য সরকারকে বহন করতে হবে। তবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রকল্পের সব খরচ কেন্দ্রীয় সরকারই বহন করবে বলে জানানো হয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার রাঁচির মোহরাবাদী ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন।
শ্রী সোরেন সাংবাদিকদের জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইন্ডি জোটের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, 81 সদস্যের বিধানসভায় ইন্ডি জোট 56টি আসন পেয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 24টি আসন জিতেছে। একটি আসন পেয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দেশের উপকূল এলাকার অদূরে থাকা খনিজ ব্লকের নিলাম প্রক্রিয়া আজ থেকে শুরু হবে। প্রথম দফায় আরব সাগর এবং আন্দামান সাগর জুড়ে বিস্তৃত 13টি খনিজ ব্লকের নিলাম করা হবে। এই খনিজ ব্লকগুলির পরিকাঠামো উন্নয়ন, উচ্চ প্রযুক্তির উৎপাদন এবং পরিবেশ বান্ধব শক্তি রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ। খনি মন্ত্রক জানিয়েছে, এর ফলে সমুদ্রের নিচে খনিজ সম্পদ অনুসন্ধানে ভারত আরও এগিয়ে যাবে। 20 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি অঞ্চলে ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উল্লেখযোগ্য খনিজ সম্পদ রয়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সেদেশের বর্তমান অশান্ত পরিস্থিতি মোকাবিলা এবং সমস্যার সমাধানের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল ইউনূসের সঙ্গে দেখা করে দেশের সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পরে এক সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, ইসকনকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্ক, বিভিন্ন কলেজে সংঘর্ষ সহ সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে দ্রুত নির্বাচনী প্রক্রিয়া সংস্কার সাধনের পর নির্বাচনের দিনক্ষণ ঘোষণারও দাবি জানানো হয়েছে। নামিবিয়ায় 8ম রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। 14,50,000 বৈধ ভোটদাতা রাষ্ট্রপতি পদে 15 জন প্রার্থী এবং 21টি রাজনৈতিক দলের মধ্য থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচনে ব্যালট পেপারের ঘাটতি সহ ছোটখাটো কিছু অনিয়মের অভিযোগ উঠলেও বড় কোনো ঘটনা ঘটেনি। সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপলস অর্গানাইজেশন নামিবিয়ায় 14 বছর ধরে ক্ষমতায় রয়েছে। এই দলের প্রার্থী উপরাষ্ট্রপতি নেতুম্বো নান্দি দাইওয়াতা রাষ্ট্রপতি পদপ্রার্থী। তিনি জয়ী হলে নামিবিয়ায় প্রথম কোনো মহিলা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ভোট গণনা আজ থেকে শুরু হবে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন, গাজা ভূখণ্ডে যাতে সংঘর্ষ বিরতি কার্যকর করা যায় তার জন্য যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, কাতার এবং ইসরায়েলের মতো আঞ্চলিক শক্তির সঙ্গে একযোগে কাজ করবে। লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে 14 মাস ধরে চলা সংঘর্ষ বন্ধ করতে অস্ত্রবিরতি সংক্রান্ত চুক্তি ঘোষণার পরই মার্কিন রাষ্ট্রপতি সামাজিক মাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি বার্তা পোস্ট করেছেন। আগামী দিনে হামাসের হাতে আটক পণবন্দীদের মুক্তি নিশ্চিত করা এবং গাজা ভূখণ্ডেও সংঘর্ষ বন্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগী হয়েছে। লেবাননের সংঘর্ষ বিরতি প্রসঙ্গে হামাস ইতিবাচক সাড়া দিলেও গাজায় ইসরায়েলের দাবি পূরণে অস্বীকার করেছে। গাজা ভূখণ্ডে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, ওই অঞ্চলে সংঘর্ষ শুরু হওয়ার পর 44,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, 1,04,000-এর বেশি আহত। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, বেশ কয়েকটি ব্যর্থ আলোচনার পর গাজায় সংঘর্ষ বিরতি কার্যকর করার জন্য রাষ্ট্রপতি বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। এদিকে লেবাননে ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ভারত একে স্বাগত জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে আশা প্রকাশ করেছে, আগামী দিনে এই অঞ্চলে শান্তি ও সুস্থিতির মাধ্যমে উন্নয়ন অব্যাহত থাকবে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কৌঁসুলি করিম খান জানিয়েছেন, মায়ানমারের সামরিক শাসক মিন অং লাই এর বিরুদ্ধে তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানাবেন। এক বিবৃতিতে এই কৌঁসুলি বলেন, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে অমানবিক হিংসা সংগঠিত হয়েছে তার দায় সেদেশের সামরিক শাসকের ওপর বর্তায়। 2017 সালে মায়ানমারের সামরিক অভিযানের পর প্রায় 7 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। আন্তর্জাতিক অপরাধ আদালতে স্বাক্ষরকারী দেশ মায়ানমার না হলেও বাংলাদেশ যেহেতু এই ব্যবস্থাপনায় স্বাক্ষর করেছে, সেদেশে মায়ানমারের সামরিক শাসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা সম্ভব। আর এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর। ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোয়ায় পাঞ্জিমে কলা একাডেমিতে গতকাল সুরকার এআর রহমান, লতা মঙ্গেশকর স্মারক বক্তৃতায় বক্তব্য রাখেন। এবারের বক্তৃতার মূল বিষয় ছিল মিউজিক্যাল থিয়েটার ইন ইন্ডিয়া। শেষে বিশেষ খবর আরও একবার। অ্যামোনিয়াম ফসফেট সার কৃষকরা যাতে সহজেই পান তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার সমস্ত পদক্ষেপ নিচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফ্রান্সের এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারদের দ্বিপাক্ষিক চুক্তি এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা আরও নিবিড় করার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো।